তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো। ফেসবুকে ক্লাস 6 to 9 পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে। আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে। শিক্ষার্থীরা, এই ছড়াটি পড়ার আগে প্রথমেই চলো আমরা এই ছড়ার যিনি লেখক অর্থাৎ অন্নদাশঙ্কর রায় তার সম্পর্কে কিছুটা সংক্ষিপ্ত তথ্য জেনে নিই। দেখো, আমি এখানে তার সম্পর্কিত একটি তথ্য ওপেন করে রেখেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ একজন ব্যক্তির ছবি। ইনি হচ্ছেন অন্নদাশঙ্কর রায়, এটি তার ছবি। তো আমরা তার পরিচিতি সম্পর্কে একটু জেনে নিচ্ছি। তার নাম হচ্ছে অন্নদাশঙ্কর রায় এবং তার জন্ম মৃত্যু কত সালে? 15ই মার্চ 1904 সালে উড়িষ্যায় জন্মগ্রহণ করেন তিনি এবং 28 অক্টোবর 2002 সালে তিনি মৃত্যুবরণ করেন। কোথায়? কলকাতা, পশ্চিমবঙ্গ। শিক্ষার্থীরা, এখানে একটি বিষয় খেয়াল করো। এখানে আমি লিখেছি যে তিনি জন্মগ্রহণ করেন 15ই মার্চ 1904 সালে, কিন্তু তোমাদের মূল বইতে সেখানে কিন্তু লেখা রয়েছে 1905 সালে তিনি জন্মগ্রহণ করেন। তোমাদের মূল বইতে এই যে সালটি লেখা রয়েছে এটি কিন্তু ভুল, অর্থাৎ এখানে সঠিক হবে তিনি 1904 সালে জন্মগ্রহণ করেন, তিনি কিন্তু 1905 সালে জন্মগ্রহণ করেন না। এটা তোমরা তোমাদের বইতে লিখে রাখবে, অর্থাৎ যেখানে লেখা রয়েছে 1905 সালে জন্মগ্রহণ করেন সেখানে তোমরা কলম দিয়ে লিখে রাখবে যে এটা হবে 1904 সাল। তো যাই হোক, আমরা তার জন্ম মৃত্যু দেখে নিলাম। এবার আমরা তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম সম্পর্কে আলোচনা করছি, অর্থাৎ তিনি যে সকল সাহিত্যকর্মগুলো লিখেছিলেন, যেমন গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন, যে সকল কাব্যগ্রন্থগুলো তিনি লিখেছেন সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করছি। দেখো, এখানে বলা হয়েছে যার যেথা দেশ, এটি হচ্ছে তার একটি উপন্যাস। তার আরও কিছু উপন্যাস রয়েছে: অজ্ঞাতবাস, কলঙ্কবতী, দুঃখমোচন, মর্তের স্বর্গ, অপসারণ, তারুণ্য, আমরা, বিনুর বই, পথে প্রবাসে, জাপানে, জীবনশিল্পী, ইশারা, জীবনকাঠি। তো এই যে শব্দগুলো তোমরা দেখছো, এই প্রত্যেকটি হচ্ছে তার রচিত এক একটি সাহিত্যকর্ম, যেগুলো তিনি তার জীবদ্দশায় লিখে গেছেন। এবার আমরা দেখব পুরস্কার সম্মাননা, অর্থাৎ তিনি যে তার জীবদ্দশায় এত এত সাহিত্যকর্ম রচনা করেছেন এর জন্য তিনি কি কোনো পুরস্কার বা সম্মাননা পেয়েছিলেন কিনা। দেখো, আমি এখানে উল্লেখ করেছি 1979 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগত্তারিণী পদক পুরস্কারে ভূষিত করেন। এছাড়াও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার ডিলিট উপাধি প্রদান করেন। শিক্ষার্থীরা, তাহলে তোমরা দেখতে পেলে যে তিনি কোন কোন পুরস্কার বা সম্মাননাগুলো অর্জন করেছিলেন। এখানে যেই সকল তথ্যগুলো আমি তুলে ধরেছি এগুলো কিন্তু তোমাদের মূল বইতে লেখা নেই। আমি কিন্তু তোমাদেরকে অতিরিক্ত আরও বেশ কিছু তথ্য জানানোর জন্য এই তথ্যগুলো সংগ্রহ করে তোমাদের সামনে উপস্থাপন করলাম। আশা করছি এই তথ্যগুলো তোমাদের কাজে লাগবে। তো চলো এবার আমরা আমাদের মূল ছড়ায় ফিরে যাই। আমাদের এই ছড়াটির নাম হচ্ছে ঢাকাই ছড়া। তার মানে তোমরা বুঝতেই পারছো এই ছড়াটি ঢাকা অর্থাৎ আমাদের দেশের রাজধানী ঢাকাকে কেন্দ্র করে লেখা হয়েছে এবং লেখক হচ্ছেন অন্নদাশঙ্কর রায়। চলো আমরা ছড়াটি পড়ছি। বলছি শোনো কি ব্যাপার, ডাকলো আমায় পদ্মাপার, আধ ঘন্টা আকাশ পারি, তারই জন্য কি ঝকমারি। দেখো, খুব সুন্দরভাবে তিনি উপস্থাপন করেছেন। বলছি শোনো কি ব্যাপার, তিনি বলছেন যে কি ব্যাপার। ডাকলো আমায় পদ্মাপার, আমাকে পদ্মাপার অর্থাৎ পদ্মা নদী আমাকে ডেকেছে। আধ ঘন্টা আকাশ পারি, তারই জন্যে কি মারামারি। অর্থাৎ আধ ঘন্টায় আমি সে পদ্মা পারে বা বাংলাদেশে, এখানে বাংলাদেশে বোঝানো হয়েছে, সেখানে চলে যেতে পারি। আধ ঘন্টায় আকাশ পারি বলতে বোঝানো হয়েছে আকাশ পথে, অর্থাৎ বিমানে করে সে আধ ঘন্টায়, মাত্র আধা ঘন্টার সময়ের মধ্যে সে পদ্মা পারে চলে আসতে পারে। তারই জন্য কি ঝকমারি। ঝকমারি বলতে বোঝানো হয়েছে ঝামেলা, অর্থাৎ আমি তো চাইলে আধা ঘন্টার মধ্যেই আমি ঢাকা যেতে পারি বা বাংলাদেশে যেতে পারি, তার জন্য এত ঝামেলা। তো এই বিষয়টি তিনি এখানে বলেছেন। শিক্ষার্থীরা, একটা বিষয় খেয়াল করো যে লাইনগুলো কতটা ছোট ছোট। দেখো, আমরা যে এর আগে কবিতা পড়েছিলাম সে কবিতায় কিন্তু লাইনগুলো আরো বড় ছিল, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি খুবই ছোট ছোট, একেবারেই ক্ষুদ্র ক্ষুদ্র লাইন। তো এটি হচ্ছে কবিতা এবং ছড়ার মধ্যে পার্থক্য। কবিতার লাইনগুলো একটু বড় আকারে হয়ে থাকে, কিন্তু ছড়ার লাইনগুলো একেবারেই ছোট ছোট ক্ষুদ্র আকৃতির হয়ে থাকে। তো চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি। পরবর্তী পৃষ্ঠায় সেখানে বলা হয়েছে অবশেষে পেলেম ছাড়া, বিমানেতে ওঠার তারা, পেয়ে গেলাম যেমন চাই, বাতায়নের ধারেই ছাই। তিনি বলেছেন অবশেষে পেলেম ছাড়া, অর্থাৎ বিমানে ওঠার জন্য আমি অবশেষে ছাড়া পেলাম এবং যেরকম চাই সেরকম একটা জায়গায় আমি পেয়েছি। কোথায় সেই জায়গাটি? বাতায়নের ধারেই ছাই। বাতায়ন শব্দের অর্থ হচ্ছে জানালা, অর্থাৎ আমার ইচ্ছে ছিল আমি বিমানের জানালার পাশে বসে যাব,
এবং আমি ঠিক সেরকম একটি আসন বা সিটই পেয়েছি। তার মানে বোঝা গেল লেখক তিনি যেই বিমানে চড়ে বাংলাদেশে আসছিলেন সেই বিমানের তিনি একটি জানালার পাশে আসন পেয়েছে বা সিট পেয়েছে। এরপরে বলা হয়েছে, এই কি সেই পদ্মা নদী, সিন্ধু সম যার অবধি, আঁকা বাঁকা জলের রেখা, পালতোলা নাও যায় যে দেখা। দেখো কত চমৎকার বাক্য তিনি রচনা করেছেন, কিভাবে একটি বাক্য অপর বাক্যের সাথে কত সুন্দরভাবে মিল শব্দের মাধ্যমে তিনি মিলকরণ করেছেন। এই কি সেই পদ্মা নদী, তিনি প্রশ্ন করেছেন, আমি এই কি সেই পদ্মা নদী দেখছি, সিন্ধু সম যার অবধি। সিন্ধু সম যার অবধি বলতে বোঝানো হয়েছে সিন্ধু হচ্ছে একটি নদী, সিন্ধু নামে একটি নদী রয়েছে। তো এখানে বলা হয়েছে সিন্ধু নদী পর্যন্ত যার অবধি বা বিস্তৃতি, এই পদ্মা নদী কি সিন্ধু নদী পর্যন্ত বিস্তৃত হয়ে চলে গেছে, তিনি এটি প্রশ্ন করেছেন যে এই কি সেই পদ্মা নদী, সিন্ধু সম যার অবধি, আঁকা বাঁকা জলের রেখা, পাল তোলা নাও যায় যে দেখা। অর্থাৎ আমি উপর থেকে দেখছি নদীর মধ্যে আঁকা বাঁকা জলের রেখা, নদীর যে জলরাশি সেগুলো আঁকা বাঁকা হয়ে চলছে, এবং সেখানে আরও দেখতে পাচ্ছি পাল তোলা নৌকা। এগুলো কিন্তু সে বিমানের জানালা থেকে দেখছে। পরবর্তী স্টেপে বলা হয়েছে, একটু বাদে একোন শহর, ঢাকা নাকি বেশ তো বহর, বিমান যখন থামলো এসে, পৌঁছে গেলাম ভিন্ন দেশে। দেখো এখানে বলা হয়েছে একটু বাদে একোন শহর, ঢাকা নাকি বেশ তো বহর। তিনি যখন বিমানে করে এসে বিমানবন্দরে ল্যান্ড করলেন বা অবতরণ করলেন, তখন তিনি বললেন যে একটু পরেই আমি ঢাকা শহরে এসে অবতরণ করলাম, এবং বেশ তো বহর, বহর বলতে বোঝায় শহর। তো এই শহরটা তো বেশ বড়, বেশ সুন্দর। বিমান যখন থামলো এসে, পৌঁছে গেলাম ভিন্ন দেশে। অর্থাৎ যখন বিমানবন্দরে এসে বিমান ল্যান্ড করলো বা অবতরণ করলো, তখন তিনি ভিন্ন একটি দেশে এসে পৌঁছালেন। এখানে যেহেতু শিক্ষার্থীরা ভিন্ন দেশ কথাটি উপস্থাপন করা হয়েছে, তার মানে আমরা বুঝতে পারলাম এই কবিতাটি যিনি লিখেছেন তিনি কিন্তু আমাদের দেশীয় কোনো ব্যক্তি নয়। তিনি হচ্ছেন কে? অন্নদাশঙ্কর রায়, যার নিবাস হচ্ছে কলকাতায়। তিনি বাংলাদেশে এসেছেন, এবং যেহেতু তিনি একজন ভারতীয় এবং যেহেতু তিনি বাংলাদেশে এসেছেন, তার মানে এটি অবশ্যই তার জন্য ভিন্ন একটি দেশ। পরবর্তী স্তবক আমরা পড়ে নিচ্ছি। এখানে বলা হয়েছে, মোদের গরব মোদের আশা, শ্রবণ জুড়ায় বাংলা ভাষা, বন্ধুজনের দর্শনে নয়ন জুড়ায় হর্ষণে। তিনি দেশে প্রবেশ করলেন, এরপরে তিনি দেশের গুণগান গাওয়ার জন্য তিনি এই কথাটুকু বললেন, মোদের গরব মোদের আশা, শ্রবণ জুড়ায় বাংলা ভাষা। অর্থাৎ এই বাংলা ভাষা আমার কান জুড়িয়ে দেয়, চারিদিকে বাংলা ভাষার শব্দ শুনছি আমি, এই বাংলা ভাষার শব্দগুলো আমার কান শ্রবণ জুড়িয়ে দেয়। বন্ধুজনের দর্শনে, বন্ধুজনের দর্শনে বলতে বোঝায় আমার যে সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রয়েছে তাদের সাক্ষাতে, নয়ন জুড়ায় হর্ষণে। নয়ন মানে হচ্ছে চোখ, আর হর্ষণ শব্দের অর্থ হচ্ছে আনন্দে। আমার দু চোখ আনন্দে জুড়িয়ে যাচ্ছে। এরপরে বলা হয়েছে, বাংলা লিপি দিকে দিকে জয়ের চিহ্ন গেছে লিখে, কোথায় গেল পাকিস্তান, খান সেনা আর টিক্কা খান। দেখো এরপরে তিনি আমাদের সেই মুক্তিযুদ্ধের কাহিনী এখানে টেনে এনেছেন। তিনি বলেছেন বাংলা লিপি দিকে দিকে, অর্থাৎ তিনি যেখানেই তাকাচ্ছেন সেখানেই বাংলা অক্ষর, বাংলা লেখা দেখা যাচ্ছে, যেহেতু তিনি বাংলাদেশে এসে প্রবেশ করেছেন। জয়ের চিহ্ন গেছে লিখে, অর্থাৎ আমরা দীর্ঘ 9 মাস মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার পরে পাকিস্তানিদের কাছ থেকে যেই স্বাধীনতা ছিনিয়ে এনেছি, সেই যে জয়ের চিহ্ন সেটি বাংলাদেশের চারিদিকে লেখা রয়েছে। কোথায় গেল পাকিস্তান, খান সেনার টিক্কা খান। তখন তিনি প্রশ্ন করেছেন যে কোথায় গেল পাকিস্তান, খান সেনার টিক্কা খান। খান সেনা কারা বলতো? খান সেনা হচ্ছে পাকিস্তানি সেনাবাহিনী বা হানাদার বাহিনী, আর টিক্কা খান হচ্ছেন তৎকালীন সময়ে পাকিস্তানের সেনাবাহিনীর একজন অধিনায়ক। তো তিনি প্রশ্ন করেছেন সেই যে পাকিস্তান যারা নির্মমভাবে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশি জনগণের উপর নির্মম অত্যাচার করেছিল, আজ তারা কোথায়? এখন তো এটি স্বাধীন একটি বাংলাদেশ, এখন তারা কোথায় আছে? তিনি এই প্রশ্ন করেছেন। এরপরে আমরা পরবর্তী স্তবকে চলে যাই। সেখানে বলা হয়েছে, রাজার বাগার রায়ের বাজার, বদ্ধভূমি ইটের বাজার, মেলে দেখে মানুষ নেত্র, কারবালা কি কুরুক্ষেত্র। দেখো তিনি এখানে বলেছেন রাজার বাগ আর রায়ের বাজার। রাজার বাগ আর রায়ের বাজার এটি হচ্ছে ঢাকার দুইটি আলাদা আলাদা জায়গার নাম, যে সকল জায়গাগুলো মুক্তিযুদ্ধে অনেক স্মৃতি বিচরিত জায়গা। বদ্ধভূমি ইটের বাজার,
বধ্যভূমি ইটের বাজার বলতে বোঝানো হয়েছে বধ্যভূমি সেই জায়গা যেখানে মুক্তিযুদ্ধের সময় মানুষদেরকে মেরে গণহত্যা করে সেখানে লাশগুলো ফেলে রাখা হয়েছিল। মেলে দেখি মানুষ নেত্র, অর্থাৎ আমি আমার মনের চোখ খুলে দেখছি। মানুষ নেত্র বলতে বোঝায় মনের চোখ। আমি আমার মনের চোখ খুলে দেখছি। কারবালা কি কুরুক্ষেত্র। তিনি বাংলাদেশকে তখন কারবালা এবং কুরুক্ষেত্রের সাথে তুলনা করেছেন। কারবালা কি? শিক্ষার্থীরা তোমরা জানো কারবালা হচ্ছে ইরাকের একটি জায়গার নাম, যেখানে এজিদ বাহিনীর সঙ্গে যুদ্ধে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। আর কুরুক্ষেত্র হচ্ছে মহাভারতে উল্লেখিত একটি জায়গার নাম, যেই জায়গায় কুরু এবং পাণ্ডবদের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়েছিল। শিক্ষার্থীরা, তো এই দুইটি জায়গায় ইতিহাসে কুখ্যাত জায়গা, এবং কবি এখানে এই দুইটি জায়গার নাম উল্লেখ করেছেন বাংলাদেশের তৎকালীন সময়কে বোঝানোর জন্য। কেন বলতো? কারণ এই কবিতাটি লেখা হয়েছে 1971 সালে, যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে কেবল সেই সময়ের প্রেক্ষাপটে। তো যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল তখন কিন্তু বাংলাদেশের চারিদিকে খুবই হযবরল এলোমেলো অবস্থা, যুদ্ধ বিধ্বস্ত একটি বাংলাদেশ। তো চারিদিকে ধ্বংসের চিহ্ন পড়ে আছে, মানুষ মরে পড়ে আছে, চারিদিকে মানুষের মৃতদেহ। তো এই সকল জিনিসগুলো দেখে কবির মন অত্যন্ত ব্যথিত হয়েছে। তিনি তখন বাংলাদেশকে সেই কারাবালা এবং কুরুক্ষেত্রের সাথে তুলনা করেছেন। এরপর সবশেষে কবি বলেছেন, একেই ঘিরে হবে লেখা মহান কত আখ্যায়িকা, নতুন লেখক সম্প্রদায় নেবেন এসে লেখার দায়। দেখো তিনি কতটা চমৎকারভাবে এই লেখাটি শেষ করেছেন। তিনি বলেছেন একেই ঘিরে হবে লেখা, অর্থাৎ এই যে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ, ধ্বংসপ্রায় একটি দেশ, সেই দেশকে ঘিরেই এখন নতুন করে অনেক কাব্য, অনেক কাহিনী লেখা হবে। কি কি লেখা হবে? মহান কত আখ্যায়িকা, অর্থাৎ মহান মহান শত গল্প, মহান মহান শত উপন্যাস, কবিতা, এই সকল জিনিস এখন নতুন করে লেখা হবে। এবং সেগুলো কারা লিখবে? নতুন লেখক সম্প্রদায় নেবেন এসে লেখার দায়। অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেই কাহিনী, সেই ইতিহাস, আমাদের বীর মুক্তিযোদ্ধাদের মহান আত্মত্যাগ, সেগুলো লেখনীর মধ্য দিয়ে নতুন প্রজন্মকে জানিয়ে দেবে কারা? নতুন লেখক সম্প্রদায়। এবং এভাবেই কিন্তু ইতিহাস মানুষের মুখে মুখে ছড়িয়ে যাবে। শিক্ষার্থীরা, খুবই চমৎকার একটি কবিতা। এই কবিতাটি লিখেছেন অন্নদাশঙ্কর রায়, এবং এই কবিতাটি লেখা হয়েছে ঢাকার প্রেক্ষাপটে, যখন বাংলাদেশ কেবল স্বাধীন হয়েছে। শিক্ষার্থীরা, আশা করছি চমৎকার এই কবিতাটি তোমাদেরকে আমি খুব সুন্দরভাবে বোঝাতে পেরেছি, এবং এই কবিতায় তোমাদের বুঝতে আর কোথাও কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা, যখন তোমরা বাসায় বসে এই কবিতাটি পড়বে, এই কবিতাটির নিচেই দেখো এখানে শব্দের অর্থ লেখা রয়েছে। এই শব্দের অর্থগুলো তোমরা খুব ভালোভাবে মুখস্থ করে নেবে। তার ফলে এই কবিতাটি যখন তোমরা একা একা পড়বে, তোমাদের বুঝতে আর কোথাও কোনো অসুবিধা হবে না। শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসে আমি চেষ্টা করব তোমাদের সাথে ছড়া বুঝি এই অংশটুকু নিয়ে আলোচনা করতে। এই অংশটুকু আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।